স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আজ থেকে রাজধানীতে বন্ধ হলো সিটিং সার্ভিস, ছিল ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভাড়া সহ নানা রকম পরিবহন সমস্যায় জর্জরিত নগরবাসী। কি তার সমাধান, এসব নিয়ে আজকের আলোচনা নগর পরিবহনের নৈরাজ্য। কথা বলতে স্টুডিওতে আছেন বিআরটি এর রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুর রাব্বানী, আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি মোহাম্মদ রুস্তম আলী খান, আছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক মফিজউদ্দিন আহমেদ কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবে। স্বাগত আপনাদের। শেখ মোহাম্মদ মাহবুবুর রাব্বানী, আজকে সিটিং সার্ভিস বন্ধের ফলে সারাদিন ধরে যে যাত্রী সাধারণ হয়রানি হয়েছেন বলে আমরা টেলিভিশনে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট দেখেছি, তার একটা প্রধান কারণ ছিল হচ্ছে বাস সংখ্যা অনেক কম ছিল। এই বাস সংখ্যা কম থাকার কারণ কি আপনারা যে বিধিটি আসলে আরোপ করতেছেন সেই বিধির মালিকদের নাকি যাত্রী আমাদের মতো যাত্রী আছেন যারা তাদের? না, এটা না, নিয়ম তো নিয়মের গতিতেই চলবে। আর বিশেষ করে শুধু অভিযান না, যে কোনো প্রোগ্রামেই দেখেন আমাদের মোবাইল কল বসলেও দেখা যাচ্ছে ওই রুটে কিছুক্ষণ পর গাড়ির সংখ্যা কমে যায়। কাজেই আর অভিযান যেটা চলতেছে এটা সাময়িক অসুবিধা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা কিছুদিন পর এই অভিযান তো আর একদিন শেষ হবে না, কন্টিনিউয়াস চলবে। তখন বাধ্য হয়ে মানুষ, গাড়ির মালিকরা বা যারা গাড়ি চালায়, গাড়ি এটা ঠিক করে তখন গাড়িটা চালাবে, তখন এই সমস্যার সমাধান। এমন কি হতে পারে যে আপনারা এই যে অভিযানটি বন্ধ করে দিবেন, যেগুলি হচ্ছে আপনারা পাশাপাশি বলছিলেন যেগুলি হচ্ছে খারাপ গাড়ি, লক্কর চক্কর গাড়ি আছে, সেগুলির ক্ষেত্রে অভিযান চালানোর কথা, সেইটা কি একটা? না, এটা বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু দেখেন এখন দুইটা প্রোগ্রাম চলতেছে, এটা দুইটা অভিযান চলতেছে। একটা হচ্ছে বিআরটির পক্ষ থেকে সারা দেশব্যাপী, সেটা হচ্ছে যে বাস, ট্রাক, কভার্ড ভ্যান, এদের যে অ্যাঙ্গেল বাম্পার আছে এগুলো অত্যন্ত বিপজ্জনক, সড়ক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, এবং আহত, নিহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এই অ্যাঙ্গেল এবং বাম্পারের কারণে বৃদ্ধি পায়। এইটা রিমুভ করার জন্য বা এর এগেনস্টে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এটা বিআরটির পক্ষ থেকে সারা দেশব্যাপী প্রোগ্রাম চলতেছে। এবং আপনি জানেন আমাদের সড়ক পরিবহনের সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আজকে সকালে এই প্রোগ্রামেও নিজে উপস্থিত ছিলেন, এবং উপস্থিত থেকে ট্রাক থেকে বাম্পার আমরা ওনার উপস্থিতিতে ট্রাক থেকে বাম্পার আমরা গ্যাস কাটার দিয়ে কেটে দিয়েছি, এবং এই প্রোগ্রামও আবার নিয়মিত চলবে। এটা কিন্তু সারা বাংলাদেশব্যাপী চলতেছে। এর পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে তারা বিভিন্ন সময় মালিকদের সাথে আলোচনা করেও এই যে সিটিং সার্ভিসের নামে এবং গেট লং এর নামে মানুষের সাথে যে প্রতারণা করা হয় সেইটা বন্ধ করার জন্য, পাশাপাশি অনেক মহিলা সিটে, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনারা যে মানে এই বিধি আরোপের পর, আমি আপনার কাছে আসবো আবার রাব্বানী ভাই, আমি একটু আমাদের যে মালিক সমিতি আছেন, যে পরিবহন মালিক সমিতি, তার কার্যকরী সভাপতি জনাব মোহাম্মদ রুস্তম আলী খান, তার কাছে আসতে চাই। যখনই কোনো বিধি বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করে, তখন আপনারা রাস্তা থেকে জাস্ট গাড়িটা উঠিয়ে নেন, কয়েকদিন পরে অভিযান থিতিয়ে আসে, আপনারা আবার আপনাদের মতো করেই গাড়ি চালান, অভিযুক্ত অনেকটা এরকম। রুস্তম ভাই, আজকের কথা যদি বলেন, আজকে গাড়ি কম ছিল কেন রাস্তায়? গণপরিবহনের কথা একটু আগে মানে হিসাবে বলছে যে একটা অভিযান শুরু হয়েছে, সবে মতো আজকেই শুরু করছে যে অভিযানটি। তখনই এই যে সিটিং সার্ভিসের নামে যে সব কোম্পানি গাড়ির এই কাজ ব্যবসাটা শুরু করছিল, এরা তো কয়েক মাস যাবত একটা সেট আপ করে ফেলছিল। কিন্তু এটা বর্তমান সময় আমাদের দৃষ্টিতে এবং আমার মনে হয় সরকারের দৃষ্টিতেও এটা সময় উপযোগী না সিটিং ব্যবসা, যেহেতু যেখানে আমাদের জনসংখ্যার চেয়ে গাড়ির সংখ্যা খুবই কম এমনিতেই, তার মধ্যে যদি সিটিং সার্ভিস হিসাবে চালানো হয় তখন দেখা যাচ্ছে যে না, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনারা গাড়ি কম চালালেন কেন? আজকে সিটিং সার্ভিসটাকে কেটে আপনারা নরমাল সার্ভিস বলে গাড়ি চালাবেন, সেটাই তো না। এটা তো কত ভাগ গাড়ি চলেছে রাস্তায় সেটা তো দেখতেই পাচ্ছেন, আমরাও দেখছি। আমার মনে হয় যে এটা 30% গাড়ি চলছে, 30% গাড়ি চলছে, 70 ভাগ গাড়ি চলে নাই। যখনই কোনো অভিযান চলে তখন আপনারা গাড়ি চালানো বন্ধ রাখেন, এতে যাত্রীদের এটা সুবিধার থেকে যারা সুবিধাজনক অবস্থায় থাকে সেটা থেকে সেইখানে যদি বাধা সৃষ্টি হয়, ব্যাঘাত ঘটে সুবিধা আদায় করতে, রুস্তম ভাইকে একটু সাপ্লিমেন্ট করে, যে কোনো কাজেই পক্ষে বিপক্ষ কিন্তু লোক থাকে। একটা ভালো কাজের জন্য যারা আগায়, ঠিক তাদের কাজে বাধা দিয়ে কিন্তু আরেকটা পক্ষ কাজ করে। কিন্তু রাব্বানী ভাই, এটা তো আজকে প্রথম ঘটতেছে না, যে কোনো সময় যে কোনো অভিযান চললেই কিছুদিন সেই
গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, নাগরিকদের দুর্ভোগ বাড়ে, তারপরে নাগরিকরাই একরকম ভাবে বলতে থাকে থাক আমাদের এই সুবিধার দরকার নাই, ভাড়া একটু বেশি নেই, আমরা এটা চলি। এটাই তো মোটামুটি আমরা দেখে আগে যে প্রোগ্রামগুলো হয়েছে, আজকে যে অ্যাঙ্গেল গাড়ির অ্যাঙ্গেল সরাচ্ছেন, বাস সরাচ্ছেন, সেগুলি তো মানে কতদিন ধরে সরানোর কথা, কতদিন ধরে আপনারা সরাচ্ছেন? না না, প্রতি বছর একবার করে অ্যাঙ্গেল বাম্পারের প্রোগ্রাম কিন্তু আগে আমরা হাতে নেইনি, এইবারই প্রথম, এইবারে কিন্তু প্রথম হাতে নিয়ে আসছে। অ্যাঙ্গেল বাম্পারের ব্যাপারটি তো বাড়তি, সেটি তো বিআরটিএ পাসই করার কথা না, এবং বিআরটি যেটা পাস করবে না রাস্তায় দেখা হলে সেগুলিকে ধরা হবে, এ তো স্বাভাবিক। না না, আপনি জানেন যে অ্যাঙ্গেল বাম্পারের কারণে এবং গাড়ির বিভিন্ন অবৈধ বর্ধিত করার কারণে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে ফিটনেস বন্ধ করে আছে, যে উনি জানেন, এবং ওনারা বিভিন্ন রাস্তায় যেগুলি চলছে সেগুলি ফিটনেসহীন গাড়ি, যেগুলি অ্যাঙ্গেল বাম্পার সহ চলছে। অ্যাঙ্গেল বাম্পারের সমস্যা কিন্তু বিশেষ করে ঢাকা মহানগরের মধ্যে নেই, এটা কিন্তু আপনার হাইওয়ে বা হাইওয়েতেই যারা চলছে তারা তো ফিটনেস ছাড়া চলছে, তাদের সেগুলো তো ফিটনেস। অনেক আছে তো আমাদের 3.5 লক্ষ গাড়ির ফিটনেস সার্টিফিকেট নাই, তো সেই ফিটনেসহীন গাড়িগুলি কি করে চলছে? আমরা অবশ্য এই প্রসঙ্গে আমরা একটু আমাদের যুগ্ম কমিশনার ট্রাফিক ঢাকা মহানগর পুলিশের জনাব মফিজউদ্দিন আহমেদ চলে এসেছে পড়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই জনাব মফিজউদ্দিন আহমেদ। আমি আপনার কাছে আসার আগে আমি একটু আবার জনাব মোজাম্মেল হক চৌধুরীর কাছে যেতে চাই। মোজাম্মেল ভাই, আজকে যে মানে দুর্ভোগ হলো যাত্রী সাধারণের, তার জন্য আপনি কাদের বা কাকে, কোন ঘটনাগুলিকে, কোন অবস্থাগুলিকে দায়ী মনে করেন? দেখুন, এটা আমরা আসলে এটা আমরা কাউকে দায়ী করতে চাই না, আমরা এটা আমাদের নিয়তিকেই দায়ী করতে চাই। আমরা দেখি সরকার যখনই কোনো উদ্যোগ নেয় বা সরকার যখনই কোনো আইনের প্রয়োগ করতে চায়, এখানে মূল বিষয়টা হলো পরিবহন সেক্টরে কোনো আইনের প্রয়োগ নেই বলেই যখনই কোনো আইনের প্রয়োগ করতে যায়, তখনই কিন্তু এই যে পরিবহন ধর্মঘটের নামে বা বাস বন্ধ করার নামে যাত্রী সাধারণকে জিম্মি করে, অর্থাৎ জনগণকে জিম্মি করে সরকারকে একটা কৌশলে বেকায়দায় ফেলার, অথবা এই যে জনবান্ধব কর্মসূচি থেকে সরে আসার জন্য এটা বাধ্য করার একটা অপকৌশল হিসেবে তারা এই ফাঁদটাকে ব্যবহার করে। আপনি দেখেন এখানে সিটিং সার্ভিস, অর্থাৎ সিটিং সার্ভিস আজকে যে উঠানোর কথা বলছে, আমি তো দাঁড়িয়ে যাওয়ার কথা না, আমার বাসের ভাড়াটা নির্ধারণ করা আছে আসন বিবেচনা করেই, এবং এই যে সিটি সার্ভিসের ভাড়া নির্ধারণ করা হয়েছে সেখানে যাত্রী সাধারণের কোনো প্রতিনিধি ছিল না, মালিক শ্রমিক সরকার মিশে তারা ভাড়া নির্ধারণ করেছে, তাদের মন মতো ভাড়া, মর্জি মতো ভাড়া। এই মর্জি মতো তারা ভাড়া নির্ধারণের পরেও এইখানে 80% গড় বোঝাই ধরা হয়েছে, অর্থাৎ 20টা সিট খালি যাবে সেটা ধরা হয়েছে। এই 20টা খালি সিটের ভাড়াও আমার উপর নির্ধারণ করা, অর্থাৎ আমি সিটে যাব, সিট খালি থাকলেও এই বাসে যাওয়ার কথা, অর্থাৎ সিটিং হিসেবে চলার কথা, ওভারলোডেড গাড়ি চলার কথা না। কিন্তু মূল বিষয়টা হলো আমাদের যে গণপরিবহনের সংকট রয়েছে, এই সংকটকে মেনে নিয়েই কিন্তু আমরা স্ট্যান্ডিং যাচ্ছি। আমি স্ট্যান্ডিং গেলে তো আমাকে হাফ ভাড়া নিচ্ছে না, অথবা আমাকে ফ্রি নিচ্ছে না, কিন্তু স্ট্যান্ডিং হয়ে যখন আমি যাচ্ছি তখন কিন্তু আমি ঝুঁকি নিয়ে যাচ্ছি। কিন্তু এইটা আমাদের নগর পরিবহনের ক্ষেত্রে আপনারা যে আন্দোলনটা করলেন, এটা আমাদের নগর পরিবহনের ক্ষেত্রে কত বড়, মানে অনেক অনেক সমস্যা, অনেক প্রতিকূলতা রয়েছে, এইটি কত বড় সমস্যা ছিল যে যদি সিটিং সার্ভিস থাকতো বা সিটিং সার্ভিস পরিচালিত হতো? দেখুন, আমাদের কিন্তু সিটিং সার্ভিসের বিরুদ্ধে আন্দোলন নয়, সিটিং সার্ভিসের নামে যে অতিরিক্ত ভাড়া আদায়ের অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে আন্দোলন। আমি আপনার কাছে আসছি, আমি যারা মফিজউদ্দিন আমাদের কাছে আসতে চাই। যারা মফিজউদ্দিন আহমেদ, মোজাম্মেল ভাই দুটি কথা বললেন যে আসলে পরিবহন সেক্টরে আইন শৃঙ্খলাটা উনি দেখেন, আপনি তাকে শুনলেন। আর জনাব রাব্বানি ভাই একটি কথা বললেন যে 3.5 লক্ষ গাড়ি, ফিটনেসহীন গাড়ি চলাচল করছে। এখন যে অভিযান চলছে, বাম্পার অভিযান, অন্যান্য অনিয়ম বন্ধে যে অভিযান চলছে, এই অভিযান আসলে সফল হওয়ার সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? না 2 দিন পরে সেই অভিযান থিতিয়ে যাবে, আবারও একই রকম ভাবে এটি চলতে থাকবে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে উনি 3.5 লক্ষ গাড়ি কথা বললেন, এটা তো সারা বাংলাদেশে, রাইট। তো আমাদের ঢাকা শহরের 7,000 গাড়ি চলে এই আরটিসির, ঢাকা মেট্রো আরটিসির রুট পারমিটধারী 7,000 প্রায় বাস চলে, এবং এই বাসগুলো প্রায় 150টি কোম্পানির। তো 150টি কোম্পানির 7,000 গাড়ি, তো এগুলো একটু নিয়ন্ত্রণ করা আসলেই একটু টাফ। মানে কোম্পানির সংখ্যা কম হলে তখন নিয়ন্ত্রণের বিভিন্ন নীতিমালা প্রয়োগ করা অনেক সময় সহজ হয়। আপনি কন্টিনিউ করবেন। আপনারা পুলিশের পক্ষ থেকে প্রস্তাব করেছিলেন যে অল্প কয়টা কোম্পানির হাতেই যাতে সব কয়টা নিয়ন্ত্রণ থাকে, সেটি আপনারা বারবার প্রস্তাব করেছিলেন যাতে আপনারা নিয়ন্ত্রণ করাটা সুবিধাজনক, কিন্তু সেটি আপনারা খুব বেশি সুবিধা করে উঠতে পারছেন না। না, এটা আমরা আশাবাদী যে এমআরটি, বিআরটি এগুলো চালু হলে আস্তে আস্তে মানে নিয়ন্ত্রণটা, কন্ট্রোলটা একটু ইউনাইটেড হয়ে গেলে তখন এটা সুবিধা হয়ে যাবে। তো এই যে সিটিং বা অ্যাঙ্গেল বা বাম্পারের কথা বলা হচ্ছে এখন, আসলে সিটিং সার্ভিসের এটা আসলে
অনেকটা প্রতারণাই বলা চলে। এটা কিছু কিছু হয়, বাট অনেকটা কমে আসছে। আমরা যে অভিযান করছি বা আমাদের সবাই যে কাজ করছে অনেকটা কমে আসছে। এটার বাস্তবতা হলো মিরপুর থেকে গুলিস্তান বা মতিঝিল যাওয়ার জন্য যদি 10টা স্টপেজ থাকে, আসলে ঢাকা শহরের গাড়ির গড় গতিবেগ কত? একদমই কম, কারণ ইচ্ছা করলে আপনি যেতে পারবেন না। আর বিশেষ করে অফিস শুরু এবং ছুটির সময় কিন্তু প্রচুর যাত্রী থাকে রাস্তায়, এবং আমাদের মূল লক্ষ্য হলো এই যাত্রীগুলোকে দ্রুত পার করা। তো অনেক সময় নন পিক আওয়ারে দুপুরবেলায় কিন্তু যাত্রী অত থাকে না, রাস্তা হালকা থাকে, গাড়ি ঘোড়া কম থাকে, তখন সমস্যা হয় না। সমস্যা হয় অফিস ছুটি এবং শুরুর সময়, কারণ অফিস ছুটি এবং শুরুর সময় একসাথে প্রচুর লোক রাস্তায় চলে আসে। এই সময় যদি এই সিটিং করে এই বিলাসিতা, অনেকটা সিটিংকে অনেক সময় বিলাসিতা বলা চলে। ঢাকা শহরের বাস্তবতা, মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, মানুষ যেতে পারতেছে না, তখন আপনি এই বিলাসিতা করে করার প্রয়োজন নাই। কারণ আপনি ইচ্ছা করলে এই মিরপুর থেকে মতিঝিল এই রুটে ইচ্ছা করলে আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারবেন না, কারণ এখানে 100 সিগন্যাল রয়েছে, প্রতিটা সিগন্যালে আপনাকে ওয়েট করতে হবে, এবং গাড়ির গড় গতিবেগ অত বেশি না। সুতরাং এই 10টা স্টপেজে যদি আপনি 5 জন প্যাসেঞ্জার নামানো, 5 জন প্যাসেঞ্জার উঠানো প্রতি স্টপেজে এরকম করা হয়, তাতে কিন্তু খুব বেশি সময় লস হয় না। এইটা মানুষকে আসলে অবরুদ্ধ করে এই কাজগুলো করা হচ্ছে। তো আমি আশাবাদী এটা অনেকটা কমে আসছে, এবং আমরা এটার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে ঢাকা শহরে আমাদের প্রতিদিন বিভিন্ন গাড়ির বিরুদ্ধে প্রায় 4000-এর উপরে মামলা হয়। 4000-এর উপরে আপনারা মামলা করছেন। যে ফিটনেসহীন গাড়ি যেগুলি রাস্তায় আছে, সেগুলির মানে অন্যান্য অনিয়ম বন্ধে যে অভিযান চলছে, সেটি সড়ক সেতু মন্ত্রী বলছেন যে আরো অনেক অভিযান চলবে। আমরা প্রায় অভিযোগ শুনি যে পুলিশ বা যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা দেখেও দেখেন না। ঘটনাটা কি এরকম হয়? না, এটা আমি বলতে পারি সারা বছর ধরে এটি কেন চলে না? আমরা ঢাকা মেট্রো আরটিসির পক্ষ থেকে যে গাড়ি রুট পারমিট দিয়ে থেকে, এখন নতুন নিয়ম করা হয়েছে যে নতুন গাড়ি ছাড়া কিন্তু আমরা কোনো রুট পারমিট দেই না। আমরা চাই যে পুরাতন গাড়ি আস্তে আস্তে রাস্তাতে উঠে যাক, এবং মানুষ নতুন গাড়ির সেবা পাক, কমফোর্ট হোক। আর ফুটনেসের যে গাড়ির বিরুদ্ধে অভিযান করছি না তা না, আমরা কিন্তু রেগুলার অভিযান করছি। আমরা যে প্রতিদিন প্রায় করে 4000 মামলা করছি, এর ভিতরে কিন্তু এই যে 7000 গাড়ি রাস্তায় চড়ে মেট্রো আরটিসির রুট পারমিট নিয়ে, এর ভিতরে তো অনেক গাড়ি কিন্তু থাকে। গত কয়েকদিন আগেও আমি এ ধরনের শাহবাগে নিজে দাঁড়িয়ে আমার অন্য অফিসারের সহায়তায় সেখানে এরকম লক্ষ্যচক্কর গাড়ির বিরুদ্ধে দেখেন যে ইদানিং কিন্তু আমরা কঠোর অ্যাকশন নিচ্ছি, এবং আমরা কোনো ক্রমে এই লক্ষ্যচক্কর বা ফিটনেসবিহীন গাড়ি আমরা এগুলো রাস্তায় চলতে আমরা দেব না। আচ্ছা, আমরা একটু রাব্বানী ভাই আপনার কাছে আসতে চাই যে অনেকে অনেক ধরনের কথা বলেন, অনেক পরিবহন বিষয়ক অনেক রকম কথা বলেন। একটি কথা প্রায় বলে থাকেন যে শহরের আয়তন ও জনসংখ্যা বিবেচনায় কত গাড়ি নামবে তার কোনো পরিসংখ্যান বিআরটি এর কাছে নেই। বিআরটিএ কি ওরকম কোনো পরিকল্পনা এরকম করে করবে বা করতে পারবে কিনা, যেখানে আসলে 150টি কোম্পানি না থেকে অল্প কয়েকটি কোম্পানি থাকবে যা নিয়ন্ত্রণ করা যাবে? সেই ব্যাপারে আসলে বিআরটি কি ভাবছে? আমরা রাব্বানী ভাই একটা বিরতি নিয়ে ফিরে আসি আপনার কাছে, এবং আমরা এই কথাগুলি কিন্তু প্রতি বছরই নানা কারণে নানা ফরম্যাটে বলতে থাকি। আমরা কোনো অগ্রগতি আসলে দেখছি কিনা, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকে বাংলাদেশে ফিরে এলাম। রাব্বানী ভাই, আপনার কাছে কি মনে হয় যে এই শহরে আয়তন জনসংখ্যা বিবেচনায় কত গাড়ি নামবে তার পরিসংখ্যান তো আপনাদের কাছে নেই, এটা আপনাদের তরফ থেকে আমরা জানছি অনেক সময়। কি করা উচিত? পরিবহন যারা মালিক আছে তাদের সংখ্যা কমানো উচিত কিনা, বা আপনাদের পরিকল্পনাটা এই মুহূর্তে কি, চ্যালেঞ্জগুলি? দেখুন, আমাদের বিআরটি এর মেন কাজ কিন্তু আসলে গাড়ি রেজিস্ট্রেশন, লাইসেন্স, রুট পারমিট, ফিটনেস এটা দেয়া। আপনি যেটা বলতেছেন এর জন্য একটা আলাদা একটা পরিসংখ্যান প্রয়োজন, এটা একটা সার্ভে করার প্রয়োজন। কিন্তু ঢাকা শহরে এটা দায়িত্ব কিন্তু ডিটিসি এর। আর আমার যেটা এটা সার্ভের প্রয়োজন হয় না। আপনি দেখেন ঢাকা শহরের একটি আধুনিক শহরের যে আয়তন, তার থেকে 20 থেকে 25% পর্যন্ত আপনার এই সড়ক অবকাঠামো, পার্কিং রাখা দরকার। কিন্তু আমাদের শহরে আছে যেটা 7 থেকে 8%। তার মানে কি আমাদের শহরের তুলনায় রাস্তাঘাট তেমনি কম। তারপর আবার 7 থেকে 8% আছে, তার মধ্যেও কিন্তু আবার অনেকটা অবৈধ দখল আছে। সেই হিসেবে বিবেচনা করলে রাস্তার পরিমাণ কতটুকু আছে, তার মানে দাঁড়াচ্ছে কি যে পরিমাণ রাস্তা আছে তার তুলনায় গাড়ি বেশি, আবার যে গাড়ি আছে তার তুলনায় যাত্রী বেশি। এটা কিন্তু একটা জটিল সমস্যা। কিন্তু কাজে এই প্রেক্ষাপটে কিন্তু দেখেন সরকার কিন্তু বসে নেই, সরকার কিন্তু বিভিন্ন রকম প্রকল্প হাতে নিছে। আপনি জানেন এটা মেট্রো রেল তো কাজ শুরু হয়ে গেছে অলরেডি,
তারপরে বিআরটি বাস র্যাপিড গণপরিবহন গণবাসগুলির যে ধরেন 150টা কোম্পানি না থাকলে, আপনারা এটা বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা বেরিয়ে আসছে 150টি বাস কোম্পানি না থেকে যদি আসলে 15টি কোম্পানি থাকতো, 15টি কোম্পানি, আপনি যেটা বলছেন বাস ফ্র্যাঞ্চাইজিং, রুট ফ্র্যাঞ্চাইজিং এর কথা, এটা অবশ্যই স্বাভাবিকভাবে বিভিন্ন রকম কি কারণে এটা হচ্ছে না আসলে, বা হতে কোথায় আসলে এই বাস ফ্র্যাঞ্চাইজ সামগ্রিক বিষয়টা ডিটিসিএ দেখে। ডিটিসিএ দেখে যেমন ঢাকা শহরের রুট পারমিট কিন্তু বিআরটি দেয় না, এটা আরটিসি আছে, রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি, তারা দেয়। আর টোটাল ঢাকা শহরের ট্রান্সপোর্ট প্ল্যানিং যেটা, সেটা ডিটিসিএ দেখতেছে। কাজে তারাও আমার মনে এই ব্যাপারে কাজ করতেছে। স্বাভাবিকভাবেই বেশি কোম্পানি থাকলে, একজন বিশেষজ্ঞ হিসেবে যদি আপনাকে জানতে চাই বিআরটি এর কেউ, কারণ আপনি এই সম্পর্কিত অনেক বই লিখেছেন, আপনার অনেক মতামত রয়েছে, আপনি কাকে দায়ী করবেন বা কেন এটি হচ্ছে না বলে আপনি মনে করেন? যদি আপনি না হচ্ছে না সেটা বলবো না, হচ্ছে তো বটেই। আপনি দেখেন 2000 সালের আগে ঢাকা শহরে কোনো রুটের কোনো সিস্টেমই ছিল না, যে যখন পাচ্ছে যে কোনো দিক দিয়ে গাড়ি চালাই দিত। এরপরে কিন্তু আস্তে আস্তে রুট করা হয়েছে, এখন ঢাকা শহর 300। কিন্তু এইটার এই মুহূর্তে নিয়মটা কি রাব্বানি ভাই, যে কেউ যে কোনো রুটে একটি বাস নামাতে পারবে? না, তার আগে তো না নামাইতে পারবে, তো আরটিসি থেকে অনুমোদন নিতে হয়। নতুন কোম্পানিকে অনুমোদন দিচ্ছে প্রতি বছর, তার কারণটা কি? বা এই ব্যাপারে আমি একটু বলতে চাই, আমি অনুমতি দিলে বলতে চাই, আসলে আরটিসি নতুন কোনো অনুমতি দিচ্ছে না। আমাদের একটা রুট খোলার সময় একটা রুটের সিলিং নির্ধারণ করা থাকে। অনেক কোম্পানি আছে যেগুলো সিলিং পূর্ণ হয় না, ভ্যাকেন্সি আছে, সেগুলো আমরা দেই। বাট শর্ত হলো নতুন গাড়ি এবং ভালো গাড়ি এনে তারপরে এগুলো ইন্সপেকশন করে কনফার্ম করা আমরা অনুমতি দিই, যেটা প্রয়োজনীয়তা থাকে দিই। আর একটা কথা বললেন, যেমন ঢাকা শহর সহ পৃথিবীর উন্নত বিশ্বে যখন স্পেস কমে যায়, ওই যে 8%, 7%, 25% থাকার কথা, সেখানে 7-8% স্পেস আছে, রাস্তার স্পেসটা। তো এইটাকে মিনিমাইজ করার জন্য যেমন আমরা কম জায়গায় মাল্টি স্টপ বিল্ডিং করি। আমাদের দ্বিতল বাসের কোনো বিকল্প নাই। দ্বিতল বাস হচ্ছে, এবারে ফ্লাইওভার হচ্ছে। আপনি শুনে খুশি হবেন যে বিআরটিসি তো দ্বিতল বাস শুধু বিআরটিসির আছে। তো বিআরটিসি সম্প্রতিকালে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তারা 600 গাড়ি আনার চিন্তা ভাবনা করতেছে এবং এটা পরিকল্পনার ভিতরে আছে, প্রসেসে আছে। এবং 600-র ভিতরে 300 গাড়ি হবে দোতলা। এই 300 গাড়ির অনেকটাই ঢাকা শহরে চলবে আমি আশা করি। তো এতে একটা গাড়ির স্পেস আমি দখল করে দোতলা বাস দিয়ে ডবল পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছি, তাহলে স্পেস ম্যানেজমেন্টে আমার স্পেস কমে আসলো, আমি বেশি সংখ্যক যাত্রী পাস করতে পারলাম। এই ধরনের চিন্তা ভাবনা এবং যে ডেজিগনেটেড লেন করে বিআরটি করে যে আমার দ্রুত আমি বাসে প্যাসেঞ্জার নিয়ে যাব, যাতে ভালো সার্ভিস দিলে যারা প্রাইভেট কারে চড়ে বা অন্যভাবে রাস্তায় বেরোয় তাদেরকে এই মুখে আমি করতে পারলে কিন্তু আমার এই সমস্যা অনেকটা লাঘব হবে। একটু না, যেখানে যে দেশে বিআরটি আছে সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি প্রাইভেট কারের সংখ্যা কমে গেছে। এখন সরকার যেটা করতেছে, 2টা বিআরটি কিন্তু হাতে নিছে। একটা হচ্ছে আপনার এয়ারপোর্টটা গাজীপুর, আর একটা হচ্ছে আপনার এয়ারপোর্ট থেকে এই ফার্মগেট পর্যন্ত। কাজে এই 2টা চালু হয়ে গেলে কিন্তু দেখবেন, তারপর মেট্রো রেল যদি চালু হয়ে যায়, আপনার প্রাইভেট গাড়ির সংখ্যা কিন্তু অটোমেটিক কমে যাবে। চালু না হওয়া পর্যন্ত আমাদের এর মধ্যে দিয়ে থাকতে হবে, এর ভিতর থেকে থাকতে হবে না। আপনি না, বাসের কন্ডিশন তো দিন দিন ভালো হচ্ছে। আপনি 20 বছর আগের কথা চিন্তা করে দেন, ঢাকা শহরে কিরকম বাস চলতো, এখন কিন্তু ঢাকা শহরে বাসের কিন্তু অনেক অনেক বদলেছে। মোহাম্মদ রুস্তম আলী খান, পরিবহন ব্যবসা অনেক লাভজনক, এটা এবং পরিবহন ব্যবসায় করলে সবচেয়ে বেশি আইন ভঙ্গ করা যায়। ব্যাপারটি কিরকম? কথাটা ঠিক না। আমার মালিক শ্রমিকরা অতিষ্ঠ হয়ে গেছে প্রশাসনিক আইন প্রয়োগের নামে। আমরা যে ফিটনেস তো কয়েকদিন যাবো, তো ফিটনেসে যারা মিরপুর ফিটনেসের জায়গা, ফিটনেস এবং আরেকটা হলো ইতে ঢাকা শহরের কথা বলছি, একুরিয়া, এখানে ফিটনেসে যাওয়া মানে যে সে ওই কি বলবো, একদিন ফিটনেসে গেলে 2 দিন লাগে গাড়ি রিটার্ন হতে, সেইখান থেকে ফেরত আসতে, এবং তারপরে যদি ফিটনেসটা না হয়, আমরা মানে ফিটনেস না থাকলেও ফিটনেস হতে হবে নাকি? ফিটনেস ফিটনেস করতে গিয়ে কি আপনারা যে অভিযোগ করেন, সেই অভিযোগ কি ঠিক যে আপনারা অনেক টাকা পয়সা দিতে হয়, এবং টাকা পয়সাই যেহেতু পরে আপনি যে এখন বিআরটি এর ওনারা একটা মেশিন বসাইছে, এই মেশিন উঠাইলে ফিটনেস পরীক্ষা হয়। কিন্তু আমার ট্রাক, কাভার্ড ভ্যান, বাসের কথা বাদই দেন, প্রাইভেট গাড়ি উড়াইলে 100 গাড়ি উড়াইলে কত % গাড়ি ওখান থেকে পাস করে? না মানে পয়েন্টটা কি, মানে উনারা ভালো গাড়িকে খারাপ বলেন, খারাপ গাড়িকে ভালো বলেন? আমার তো মনে হয় কোনো একটা পেশা আছে যে ওনারা সেই মেশিন যারা অপারেট করে তাদের যোগ্যতার বিষয় আছে, নতুবা এই মেশিন এই যাতে এইটা কোনো কাজে না লাগে, আগের মতো ওই
আর আইন শৃঙ্খলা বাহিনীর কি মানে আইন প্রয়োগকারীদের কি আর হয়রানির কথা যেটা বলছিলেন, এটা তো একটা ইয়ার কথা বলেন রাব্বানি ভাই, এটাকে আপনি রেসপন্ড করবেন যে এটা আসলে এরকম হচ্ছে কেন, খুব সংক্ষেপে? না, আমরা তো আসলে আমাদের যে ভিএসিটা করা হয়েছে এটা তো আপনার আসলে প্রাইভেট গাড়ি আমরা এখনো টেস্ট করতেছি না, আমরা সাধারণত কমার্শিয়াল গাড়িগুলো টেস্ট করতেছি। আর কমার্শিয়াল টেস্ট করলে উনি বলছে নতুন গাড়ি অনেক সময় এটাই হয়ে যাচ্ছে। আসলে সমস্যা কি, আমাদের দেশে গাড়িগুলো যে বানানো হয় এটা শুরু থেকেই আসলে এর ভিতরে কিছু মানে সমস্যা থাকতে পারে, কিন্তু ওইখানে কি আর কোনো হয়রানি যেটি বলছেন যে 2 দিন লাগে, ওনারা তো প্রতিদিন গাড়ি। আপনি যে কোনো সার্ভিস রিলেটেড, যে কোনো সার্টিফিকেট রিলেটেড যে কোনো কাজ দেখেন, আপনি বার্থ সার্টিফিকেট বলেন, আপনি অন্য যে কোনো সার্টিফিকেট দেখেন, এটা কি আপনি সাবমিট করার পর কয়দিন পরে পান? একমাত্র বিআরটিএ যে সার্টিফিকেট, কিন্তু গাড়ি নিয়ে যেতে হয়, প্রতিদিনের কাজ প্রতিদিন তারা ডেলিভারি দিচ্ছে, দ্বিতীয় দিন না, যেদিন গাড়ি নিয়ে আসবে ওই দিনই তাকে বিআরটিএ ডেলিভারি দিচ্ছে। আমার মনে হয় রুসাম ভাই নিশ্চয়ই জবাব পেয়েছেন। আর আইন প্রয়োগ না, আইন প্রয়োগকারী এই যে আমার ট্রাক কাভার্ড ভ্যান, এই যে এখন কি বলে বাম্পার অ্যাঙ্গেল, এটা এই গত 2.5 বছর হলো এটা নিয়ে কথা উঠছে যে এটা এর আগে কথা হয় নাই। এর আগে বডিটা মজবুত করার জন্য সাইড অ্যাঙ্গেল লাগানো হয়েছে, লাগাইছি আমরা খুবই করিয়া, যে যাতে করে বডির মাল পড়ে না যায়, মজবুত বডিটা অতিরিক্ত পরিবহন করতে পারে। হ্যাঁ, সেই করে যে কোনো মাল অতিরিক্ত হোক আর স্বাভাবিক হোক সেটা সেফলি আনার জন্য সে সাইড অ্যাঙ্গেল করছে। বাম্পার যেটা অতিরিক্ত সংযোজন করছে এটা ঠিক না, এটা আমরা যে করছি হাইকোর্টের আরো 10 বছর আগের রুল আছে যে গাড়িতে কোনো অতিরিক্ত বাম্পার লাগানো যাবে না। হ্যাঁ আছে, নির্দেশনা আছে, হাইকোর্টের নির্দেশনা আছে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে এটা পালন করা হয় নাই, যার জন্য 2.5-3 বছর হলো এটা নিয়ে যেমন প্রশাসনিক ভাবে ব্যবস্থা। কিন্তু আপনারা হয়রানির কথা কি বলছেন? আপনারা তো আসলে গাড়ির মূল রূপ পরিবর্তন করতেছেন, অতিরিক্ত মাল অতিরিক্ত পরিবহন করতেছেন, বাড়তি বাম্পার লাগাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনীর দোষটা তো আমি বুঝলাম না। আইন শৃঙ্খলা বাহিনী আমরা ওনাকে মোটর ভেহিকেল অ্যাক্টে মামলা করবেন, গাড়ি চেক করবেন, কিন্তু উনি যদি ফিতা লয়ে রাস্তার বডি মাপে, হ্যাঁ, আর ওনারা কে মাপবে বডি? পুলিশ ডিপার্টমেন্ট যদি মাপে, বডি মাপবে কে আসলে? বডি মাপবে কে? না, এটা দায়িত্ব হলো বিআরটিএর। তো বিআরটিএ রেজিস্ট্রেশন দেয়, ওনারা গাড়ির এটা যথাযথভাবে করলো কিনা এটা দেখেই রেজিস্ট্রেশন দিবে। আর রেজিস্ট্রেশন দিলেন, বছর বছর আপনাকে ফিটনেস দিলেন, কিন্তু 10 বছর পর 15 বছর বললেন যে তোমার এই গাড়িটার বডিটা সঠিক হয় না, এই লেন্থ বৃদ্ধি, সাইডে বৃদ্ধি। আচ্ছা, আমি একটু মফিজের কাছে জানবো, পরিবহন ব্যবসা খুব লাভজনক কিনা? অনেক লাভজনক হলে এই ঢাকা শহরের যাত্রীরা এত কষ্ট পাইতো না। এখন 10-20টা 40টা গাড়ি নামাইয়া অনেকের ব্যবসা করার সুযোগ আছে, কিন্তু ব্যবসা করার পরিবেশ নাই এই ঢাকায়। এটা তো বুঝতেই পারতেছেন, যেখানে পরিবহন ব্যবসা করার সুযোগ নাই, যেটুকু আছে সেটা লং রোডে যেটা করে, কিন্তু ঢাকা শহরে এই নগর পরিবহন যেটাকে বলা হয় এখানে কিন্তু বিনিয়োগ করে না। কেন করে না? যারা করতেছে তারা, এরা যারা করে এটা বেশি লাভ হলে আপনি দেখতেন দৈনিক গাড়ি নামতো 2-4-10টা 20টা গাড়ি নামতো, এখন এই গাড়ি লোকাল গাড়ি নামে। যারা করতেছে তারা কেন করতেছে? তাহলে যারা করছে তারা যারা ঢুকছে, যারা ব্যবসায় যারা ঢুকছে তারা বেরোয় যেতে পারছে। আমরা একটা বিরতি নিব, বিরতির আগে আমরা একটু মফিজ ভাই আপনি একটু 1 মিনিট বলবেন কিনা যে রাস্তাঘাটে ফিতা নিয়ে মাপার কথা যেটি বলছিলেন সেটির প্রসঙ্গে আপনি একটু কথা দেন। না, ধন্যবাদ। আসলে ফিতা নিয়ে মাপা হয় না, ফিতা নিয়ে মাপা হয় না। গাড়ির ভিতরে যদি অতিরিক্ত সিট থাকে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কয়টা সিট থাকবে উল্লেখ থাকে, অতিরিক্ত সিট থাকলে ট্রাফিক পুলিশ এটা চেক করে থাকে, এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কোনো কিছু থাকলে বা বাম্পার থাকলে, অ্যাঙ্গেল থাকলে এগুলো পুলিশ চেক করে থাকে। তো এগুলো চেক করার জন্য আমার যতটুকু দেখার প্রয়োজন ওইটাই আমরা দেখে থাকি। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমাদের দর্শকরা একটি প্রশ্ন করছেন, আপনি যেহেতু বলছেন যে ঢাকা শহরে আসলে উপযুক্ত পরিমাণে পার্কিং নেই, যেখানে যত্র পার্কিং থাকছে বা রাস্তার উপরে গাড়ি থাকছে, তারা সাধারণত আপনাদের সাথেই কোনো না কোনো একটা ব্যবস্থাপনা করে কি থাকছে, নাকি বিআরটি এর সাথে ব্যবস্থাপনা করে থাকছে, নাকি স্থানীয় এমপির সাথে ব্যবস্থা করে থাকছে? তারা কিভাবে থাকছে আসলে রাস্তাঘাটে, যেখানে পার্কিং বা রাতের বেলা থাকা বা যেখান থেকে শুরু হওয়া সেখানে থাকা, একটা টেম্পোরারি বাস ডিপো তৈরি করা? না, ঢাকা শহরে বাস টার্মিনাল তো হাতে গোনা 2-3টা বাস টার্মিনাল, মূল টার্মিনাল। এ বাদে লোকাল বাসগুলো কিন্তু ঢাকা শহরের প্রত্যেকটা মেন রোড দিয়ে চলে, এবং রাত্রেও থাকে, দিনের বেলা থাকে, যখন বন্ধ থাকে তখন রাত্রে থাকে। বেসিক্যালি তো আসলে রাত্রে থাকার জন্য একটা নতুন গাড়ি রাস্তায় নামতে হলে তার নিজস্ব যে
পার্কিং এর জায়গা আছে কিনা এটা ইন্সপেকশন করে, বিআরটির মাধ্যমে ইন্সপেকশন করেই কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন বা ফিটনেস এগুলো। এই যে শ্যামলী এলাকায় যে এত গাড়ি দাঁড়িয়ে থাকে তার সেটা কারাই ব্যবস্থাপনা দিয়েছে? আমি গাড়ির কোম্পানির নাম ভুলে গেলাম। মোজাম্মেল ভাই, এই যে শ্যামলী পরিবহনের নাম জানি কি? শ্যামলী পরিবহন ছাড়াও ওই যে গাড়ি শ্যামলী থেকে শুরু করে মিরপুর হানিফ পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, তারপর হচ্ছে মিরপুর 10 নম্বর থেকে একদম 12 নম্বর পল্লবী পর্যন্ত। আসলে উনি যে কথা বললেন যে বাস ঢাকা শহরের জনসংখ্যা অনুপাতে বাস আসলে অপ্রতুল। আমাকে তো ঢাকা শহরের জনসংখ্যা তো তার কর্মস্থলে আনা নেওয়া করতে হবে। তো সুতরাং ঢাকা শহরের একখণ্ড জায়গার মূল্য কতটুকু? মানুষের ঘুমানো, মানুষের বসবাস করার জায়গা নাই, সেখানে গাড়ির ঘুমানো, গাড়ির দাঁড়ানোর জায়গা কোথায়? সুতরাং রাত্রেবেলা যখন রাস্তা ফ্রি থাকে তো তখন তো তারা চেষ্টা করে যে একটু ফাঁকা জায়গায় দু একটা গাড়ি রাখতে, কারণ এই একটা গাড়ির জন্য গ্যারেজ মূল ঢাকা শহরের ভিতরে খুবই যৌক্তিক কথা যে আমাদেরই থাকার জায়গা নেই, আর গাড়ি তো তারা চেষ্টা করে যে একটু ফাঁকা জায়গায় দু একটা গাড়ি রাখতে, কারণ এই একটা গাড়ির জন্য গ্যারেজ মূল ঢাকা শহরের ভিতরে খুবই যৌক্তিক কথা যে আমাদেরই থাকার জায়গা নেই, আর গাড়ি কোথায় থাকবে? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, ফেরার পরে নিশ্চয়ই পার্কিং নিয়ে রুস্তম ভাইয়ের কথা এবং মোজাম্মেল ভাইয়ের কথা আমরা একটু শুনতে পাবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। রুস্তম ভাই, আপনি পার্কিং নিয়ে আপনি বলতে চাইছিলেন যে? এইটা বলতে চাচ্ছি কারণ এই পার্কিং সমস্যার মধ্যে আমরা জর্জরিত, বিশেষ করে আমার ট্রাক কাভারভ্যান। আপনারা জানেন মেয়র মহোদয় সহ আমি এই পার্কিং এর বিষয় নিয়ে একটা খারাপ একটা পরিস্থিতি মোকাবিলা করছিলাম। হ্যাঁ, তেজগাঁতে। কিন্তু সেখানে এখন কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা হয়েছে। কিন্তু এই যে শিল্পাঞ্চল, আপনি যেখানে বসে আছেন 300 শিল্প প্লট আছে, এর পাশেই আপনার সবচেয়ে বাংলাদেশের খাদ্য গুদাম তেজগাঁ সিওএসডি, এর পাশেই বিজি প্রেস, এই সব অনেকগুলা সেন্ট্রাল স্টোর আছে, মেডিসিন স্টোর সহ অনেক কিছু আছে। কিন্তু আপনি খুঁজে দেখেন এই প্লটগুলো যখন বন্টন করা হয়েছে, এই প্লটগুলো যখন কার্যকারিতা উপলব্ধি করে সরকার এগুলো করছিলেন, তখন এইখানে যে মালামাল আসবে, কাঁচামাল আসবে, এখানে উৎপাদিত পণ্য আবার বিদেশ ঢাকার বাইরে যাবে, সারা দেশে বিতরণ করা হবে, এই কথা কি ভেবেছিল তারা? একটি জায়গায়ও না 2 খান ট্রাক রাখার জন্য নির্ধারিত জায়গা। রুস্তম ভাই, আমি ব্যবসার যে পলিসি বা যে এটা বুঝি, সেটার মধ্যে হচ্ছে আপনাদের যখন এতই সমস্যা, আপনারা এই ব্যবসাটা করতে আসলেন কেন? একটা দিনে আমি বলি আর্মি থেকে পুরান ট্রাক কিনে আনি অকশনে, সেটা যখন বডি বানাই রাস্তা বানাই, এই রাস্তা চালাচ্ছি, তখন এই দেশের প্রশাসনের সাথে এই মিল কারখানার সাথে যারা সম্পৃক্ত ছিল তারা আমাকে বাহাবা দিচ্ছে যে তুমি একটা ভালো কাজ করছো। তখন গাড়ি ঘোড়ার অভাব ছিল, আজকে অনেক গাড়ি আসছে, 1 লাখ টাকা বিনিয়োগ করে একটা গাড়ি কেনা যায়, ট্রাক কেনা যায়। আপনি যখন শুরু করেছেন সেটা অনেক আগের কথা ছিল। মোজাম্মেল ভাই, আপনি এই সব প্রসঙ্গে কি বলবেন যে আমরা যাত্রী সাধারণ নানাভাবে নানা বিষয়ে হয়রানির শিকার হয়ে, যেটি আপনি বলতেছিলেন, এবং সেই ব্যাপারে আপনার বক্তব্য একটু শুনবো যে কোনটা আসলে এখানে তো অবৈধ পার্কিংটা নিয়ে যদি আপনি একটু বলেন। এখানে অবৈধ পার্কিং হলেও এই অবৈধ পার্কিং এর ভাড়াটা কিন্তু ভাড়ার সাথে কিন্তু আমরা যোগ করে পরিশোধ করছি। শুধু তাই নয়, এই যে আজকে যে অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে, অতিরিক্ত আসনের কথা বলা হচ্ছে, এই যে ঢাকা শহরে যে গণপরিবহনগুলো চলছে, প্রত্যেক 31 আসনের বাস 41 আসনে চলছে, 36 আসনের বাস 46 আসন, 50 আসন, 52 আসনে চলছে। এটা আজকে থেকে চলছে না, দীর্ঘদিন যাবত চলছে। এই যে এখানে আমাদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের পরিবেশটাই নষ্ট। এই ব্যাপারে কি একটু অনেকগুলি প্রশ্ন ছিল, এই ব্যাপারটা কি একটু বলবেন যে নির্দিষ্ট চেয়ে বেশি আসনে বাস থাকলে সেটির ক্ষেত্রে আপনারা কি করছেন? না, নির্দিষ্ট আসনের চেয়ে বেশি আসনে আমাদের তো মোবাইল কোড নিয়মিত কিন্তু আছে, বুঝছেন, নিয়মিতভাবে ডাম্পিং হচ্ছে, জেল হচ্ছে, জরিমানা হচ্ছে। যেমন ধরেন গত 2016 সালে আমাদের মামলার সংখ্যা হচ্ছে 36,785, এবং তার থেকে আমরা জরিমানা আদায় করেছি 3,67,60,000। তার মানে আমরা তো বিআরটিএ কে আমরা রাজস্ব বা জরিমানা আদায় করার জন্য বসাইনি, আমাদের টাকায় বিআরটিএ চলে। বিআরটিএ এর কাজ হলো যে গাড়িটা ডাম্পিং এ গেল, এটা কি আসন কুলে বের হইছে নাকি আবার সেই আসন নিয়ে জরিমানা ঠিক আছে আপনার এই জানার বিষয়। এই প্রশ্নের প্রেক্ষিতে আপনার কোনো রব্বানী ভাই, আপনার কোনো জবাব আছে যে মানে যেটি মোজাম্মেল ভাই বললেন? না, এটা আমাদের তো আইনটা প্রয়োগ করা, আমাদের তো গাড়ির সবকিছু ভেঙে ছিঁড়ে নিয়ে চলে আসা না,
আমি 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 একটু বলতে পারি, উনি যেটা বলতেছেন, যেমন গত কয়েকদিন আগে শাহবাগ থেকে একটা গাড়ি আমি ধরলাম লক্ষ্য চক্কর। আমাদের তো এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে, বিআরটিএ কোনো রেজিস্ট্রেশন দিলে, ড্রাইভিং লাইসেন্স দিলে অনলাইনে আমাদের রাস্তায় দেখবেন যে পজ মেশিন বলে, যে সার্জন সাহেব ডিউটি করে, এর মাধ্যমে কিন্তু আমরা সরাসরি স্ট্যাটাস জানতে পারি কি অবস্থা। তো আমি স্পটে দাঁড়িয়ে দেখলাম যে তার অনেকগুলো মামলা পেন্ডিং, ড্রাইভিং লাইসেন্স নাই এবং কেস স্লিপ নিয়ে ঘুরতেছে, গাড়ি লক্ষ্য চক্কর। স্ট্রেট আমি ডাম্পিংয়ে পাঠালাম এবং এই মামলাগুলো ভাঙিয়ে মালিক এখন আমারে ঘুরতেছে। আমি বললাম যে ঠিক আছে, আপনি ওয়ার্কশপে নিয়ে গাড়ি ঠিক করবেন, তার রেজিস্ট্রেশন নাম্বারটা পুরাতন কাগজে ছিল, এটাকে ডিজিটাল করবেন, এরপরে সমস্ত কিছু দেখায় তারপর আমি গাড়ি ছাড়বো, এবং আপনি কোন ওয়ার্কশপে গাড়ি ঠিক করবেন একটু বলো। তো আমরা যে বসে আছি তা না, আমরা কিন্তু এই গাড়ি ভালো করার জন্য, নতুন গাড়ি নামার জন্য কুইক দুই একটা প্রশ্ন করতে হচ্ছে যে রাব্বানী ভাই, এই চালকদের সুবিধাতে 60 ভাগ বৃদ্ধির পরও যে মিটারে সিএনজি রিক্সা চলছে না, এইটার ক্ষেত্রে আপনি কি বলবেন? উবার সম্পর্কে আপনার কোনো, উবার পরিবহনটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? উবারের একটা প্রস্তাব দিচ্ছি, আমরা যাচাই বাছাই করতেছি। আসলে এগুলো ভালো খারাপ আমাদের আইনের কাঠামোর মধ্যে আসতে হবে। তো আচ্ছা, আইনের কাঠামোর মধ্যে না আসলে তো তখন বিভিন্ন ঢাকা শহরে ইতিমধ্যে উবার চলছে, সেটির কি হবে? এটা তো আমাদের কাছে তারা অনুমোদন নেয়নি এখনো। তারা এখন আপনাদের কাছে অনুমোদন নেয়নি। সেটা কি তারা মানে এটাকে বেআইনি তো বলা যাবে না? না, যেটা অনুমোদন না নিতে সেটা বেআইনি, স্বাভাবিকভাবে বেআইনি হবে না যদি অনুমোদন না নিয়ে থাকে। ঢাকার রাস্তায় যে উবারের চলাফেরাটা বেআইনি বলছেন আপনি? আমরা তো অনুমোদন দেই নাই। আচ্ছা, আর সিএনজি অটো রিকশা যে 60 ভাগ ভাড়া বৃদ্ধির পরও মিটারে চলতে চাইছে না, মিটার তার যেহেতু আমাদের প্রোগ্রাম আছে, এটা তো আমরা তো যারা অন্যায় করতেছে তাদের বিরুদ্ধে তো আমাদের তো অভিযান তো নিয়মিত আছে। আপনি বলছেন যে তার বিরুদ্ধে অভিযান, আমি তো আর গাড়ির মালিক না, আর আমি তো গাড়ির চালক না। কুইক একটা প্রশ্ন মফিজ ভাইকে। মফিজ ভাই, মন্ত্রী বা সচিবের মতো গুরুত্বপূর্ণ লোকরা রং সাইড দিয়ে গেলে আপনারা তাদেরকে ধরেন না কেন? মানে আপনারা তাদেরকে শাস্তি দেন না কেন? অবশ্যই অবশ্যই আমরা আমাদের এই যে শাস্তি দেন না, কারণ আমি নিজে দেখেছি অনেক সময় তারা রং সাইড দিয়ে। আমরা আসলে এই যে পরিমাণে ঢাকা শহরের গাড়ি চলে, প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি চলে, ইচ্ছা করলেও তো সব গাড়ির আপনি প্রসিকিউট করতে পারবেন না, অনেক সময় যানজট, যাত্রী বেশি, এগুলো। বাট আমরা যে বসে নেই, যে রং সাইডের কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক 4000 মামলা যে প্রতিদিন হচ্ছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক মামলা হচ্ছে কিন্তু রং সাইডের মামলা। কোন একটা মন্ত্রীকে কোন সময় তো একটা কেস দিতে দেখলাম না আপনাদেরকে? না, কেস তো শুধু কেস দিয়ে যে আপনি উল্লেখযোগ্য সংখ্যক মামলা দিলেন, মন্ত্রী সাহেবকে দিলেন না কেন সেটাই আমি জানতে চাচ্ছি। কারণ আছে যে আমরা দেখতে পাচ্ছি যে সড়ক মন্ত্রী বলছেন রং সাইডে গেলে আমাকেও ধরবেন, মানে এই যে বড় কথা আমরা শুনছি, কিন্তু তাদের গাড়ি যাচ্ছে রং সাইড দিয়ে। বিচারপতির গাড়ি দেখছি, সব শ্রেণীর গাড়ি আছে, কিন্তু আমরা যে মামলা করতেছি অবশ্যই সাংবাদিকদের গাড়ি, যে গাড়ি দ্রুত চলে যাচ্ছে, যে গাড়ি ধরতে পারতেছে না, সেটা কিন্তু ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তাকে নোটিশ পাঠানো হচ্ছে, এবং সে এসে ভিডিওতে, ল্যাপটপে তার সে কি ভায়োলেশন করলো এটা দেখে যাচ্ছে। সেটাও কিন্তু আমরা হাজার হাজার মামলা আমরা ওটা বিরতি নিচ্ছি। আশা করছি যে দৃষ্টান্ত হওয়ার জন্য আপনারা, মানে আমাদের কেউ যদি রং সাইডে যায়, আমাদেরকে এবং মন্ত্রী সচিব যারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ, তারা যদি রং সাইড দিয়ে যায়, তাদেরকে আপনারা মামলা দেবেন, সেটা আমরা আশা করছি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম। আজকে বাংলাদেশের সাধারণ মালিক শ্রমিকরা বলছেন, আপনি নিশ্চয়ই জানেন মফিজ ভাই, যে নানা অজুহাতে বিভিন্ন এলাকাভিত্তিক চাঁদাবাজি শুরু হয়েছে। তারা জোর দিচ্ছেন এই কথার উপর। আর চাঁদার নির্ধারিত টাকা দিতে না পারলে রাস্তায় গাড়ি নামানো যায় না। টাকা না দিলে ক্ষমতাসীন দলের মালিক শ্রমিক সংগঠনগুলি অমিটের নামে দিনের পর দিন গাড়ি বসিয়ে রাখে, নানাভাবে হয়রানি করে। এইটি প্রসঙ্গে একটু আপনাদের নজরে এটি আসছে কিনা, আসলে আপনারা কি করছেন? না, এমনি তো ওই শ্রমিক বা মালিক কল্যাণে, শ্রমিক কল্যাণে যে টাকাটা নিয়ে হয়, এটা তো সরকার নির্ধারিত আছে আর কি। আর এটার বাইরে যদি কেউ অতিরিক্ত নিয়ে থাকে, সেটা কখনো যদি রিপোর্টিং হয় বা পেপার পত্রিকা আসে, বিভিন্ন ভাবে আমাদের কাছে মাঝে মধ্যে কাগজগুলো আসে, আমরা এগুলো ইনকোয়ারি করে দেখি এবং ইনকোয়ারি করে দেখে। মফিজ ভাই, সেটি হচ্ছে বাস প্রতি হয়তো 10 টাকা চাঁদা হওয়ার কথা, 10 টাকা না রুস্তম ভাই? সাধারণত দিনে বাস প্রতি চাঁদা কত? সরকার নির্ধারিত চাঁদা কত? সরকার নির্ধারিত 40 টাকা। 40 টাকা। আচ্ছা, সেই 40 টাকার জায়গায় সেটা হচ্ছে যে গুলিস্তান, মতিঝিল, রাজধানী, গাবতলী, সায়দাবাদ, মহাখালী 5টি টার্মিনাল থেকে প্রতিদিন ছেড়ে যায় 7000 বাস। প্রতিটি বাস থেকে প্রতিদিন গড়ে 550 টাকা চাঁদা তোলা হয়। এটি হচ্ছে আমাদের খবর। মানে আমরা কি বেশি বলছি নাকি ব্যাপারটি এরকমই? কি মনে হয় মফিজ আপনার? না, চাঁদা যদি কেউ বা কোনো পরিবহন মালিক শ্রমিক কেউ অতিরিক্ত নিয়ে থাকে, এটা আমাদের কাছে ফরমাল অভিযোগ আসলে বা আমাদের করণীয় যতটুকু থাকে, এটা আমরা অবশ্যই দেখে থাকি
যেটা আমাদের করণীয়ের বাইরে থাকে এটা তো আমরা কিছু করতে পারবো না। মোজাম্মেল ভাই, আপনি কি মনে করেন আজকে আমরা যে ভোগান্তির মধ্যে দিয়ে গেলাম, যাত্রী সাধারণ সেই ভোগান্তি আরো থাকবে কিনা, কিভাবে কাটতে পারে বলে আপনার ধারণা, আপনার পরামর্শ কি? দেখুন, এখানে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে সরকারের পক্ষ থেকে গণপরিবহন নামানোর উদ্যোগ না নেওয়া হয় এবং বিআরটিএর পক্ষ থেকে, বিআরটিসির পক্ষ থেকে যে বাসগুলো নামানো হয়, বিআরটিসি যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সক্ষমতা যদি গড়ে তোলা না যায়, তাহলে কিন্তু আমাদের এই যে সমস্যাগুলো, পরিবহনের সমস্যাগুলো সহসা কাটবে বলে আমাদের মনে হয় না। রুস্তম ভাই কি বলেন? যে রুস্তম ভাই, আপনি এই গণপরিবহনের যে সংকট, যেটাকে আমরা নৈরাজ্য বলছি বা সাধারণ মানুষের ভোগান্তি বলছি, সেটা কি কাটতে পারে বলে আপনি মনে করেন? এটা আমার কাছে লাগে যে এটা যানজট নিরসন না হওয়া পর্যন্ত, এখন যে যানজট যেভাবে হয় স্বাভাবিকভাবে, এইটার যদি যতক্ষণে আমরা আশানুরূপ কমাইতে না পারি, আমাদের রাস্তার পরিমাণই কম, এগুলো সেইটা তো উনি যেটা সত্যি কথাই বলছে, সেখানে একটা দেশের রাস্তার পরিমাণ থাকা উচিত 25%, এখানে আছে আমাদের 7 থেকে 8%। এই 7 থেকে 8% যেটা আছে, তার থেকেও আমার মনে হয় 3% চলে যায় বিভিন্ন মানে দোকানপাট থেকে শুরু করে রাস্তাঘাটে অবৈধ পার্কিং এগুলো চলে যায়। তাতে তারপরে যে জায়গা থাকে ওইটা দিয়ে গাড়ি চলে। আপনি কি মনে করেন যে গণপরিবহন যদি সরকার এতে অংশ নিত, সরকারের গণপরিবহনের সংখ্যা বাড়তো, তাহলেই শুধু এটা নিয়ন্ত্রণ করতে হবে? অবশ্যই ওই যে আমাদের ওই কমিশনার সাহেব, জয়েন্ট কমিশনার সাহেব যে বলছেন, আমরাও জানি যে বিআরটিসি এই দোতলা বাস নেওয়ার যে একমাত্র দোতলা বাসই আমাদের দেশে সবচেয়ে ভালো কাজ। আপনার কাছে কি মনে হয় যে আমরা কবে নাগাদ একটু ভালো অবস্থা দেখতে পারবো এটার, যে গণপরিবহনের? না, ভালো অবস্থা কিন্তু দেখেন, এটা প্রাইভেট সেক্টর থেকেও কিন্তু আপনারা যেটা কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে যে এই সেক্টর থেকে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বিষয়টা কিন্তু তা না। প্রাইভেট সেক্টর আগে আসছে, তারপরে যে জয়েন্ট কমিশনার সাহেব যেটা বললেন যে বিআরটিসির পক্ষ থেকে দোতলা বাস সার্ভিস নামানো হচ্ছে, আস্তে আস্তে কিন্তু পরিমাণ কিন্তু বাড়তেছে। আমার কাছে একটা হিসাব আছে, 2015 এবং 2016 2 বছর 3 মাসে আপনার 2235টা বাস কিন্তু নতুন করে ঢাকা শহরে নামছে। কাজে এটা যে একেবারে নেগেটিভ বিষয় সেটা না, কিন্তু আমাদের পজিটিভের ভিতরে অনেক কিছু বেরিয়ে আসছে। পাশাপাশি আমাদের এই বিআরটি, তারপরে এমআরটি, এগুলো শুরু হয়ে গেলে পরে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না। সেইটা আমরা একটু মানে অবস্থা একটু মফিজের কাছে যাই। মফিজকে অনেক ইতিবাচক আমরা দেখি যে আপনার কাছে মনে হয় যে কতদিন পরে আমরা একটু এখন যে অবস্থা আছে তার চেয়ে একটু ভালো অবস্থার দিকে যাব? অবস্থা ভালো হয়েছে, আর একটু ভালো আমরা আমাদের এই যে মালিকবাগ মৌচাক ফ্লাইওভারটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এখানে কিছু নিচে বাস্তবতা আছে, এগুলো খুব তাড়াতাড়ি মিনিমাইজ হয়ে যাবে। আমরা কিন্তু সিটি কর্পোরেশন আমরা কাজ করছি যে বাস স্টপেজগুলো নিয়ে এটাকে আধুনিকায়ন করতেছি এবং বাস গুলোকে স্টপেজগামী করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আর একটা জিনিস আমরা যে একটা অ্যাসেসমেন্ট আমরা করতেছি, যেমন সরকারি বিআরটিসি যেমন ভালো করতেছে বা তাদের দোতলা বাস বাড়লে ভালো হবে, প্রাইভেট ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশে অনেক দূরপাল্লার গাড়ি, অনেক বড় বড় প্রতিষ্ঠান কিন্তু অনেক ভালো করতেছে। তো আমরা ঢাকা শহরে বাসের ভিতরে যে সকল কোম্পানি ভালো করতেছে, যাদের নিয়ম কানুন ভালো, যাদের হেল্পার সুপারভাইজার ড্রাইভারদের নিয়ম নীতি ভালো, যারা আইডি কার্ড দিয়ে থাকে, যারা শৃঙ্খলভাবে, যারা স্টপেজে দাঁড়ায়, যারা অতিরিক্ত ভাড়া হয় না, এগুলো কিন্তু আমরা অ্যাসেসমেন্ট করতেছি। আমরা চেষ্টা করতেছি যে এই ধরনের যারা নিয়ম শৃঙ্খলা বা নিয়ম নীতি ভালো করে মেনে চলতেছে তাদেরকে প্যাট্রোনাইজ করা, তাদেরকে বেশি বেশি আমরা মানে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, ভালো লোককে আমরা যোগ্য মনে করে তাদেরকে দিয়ে আমরা বেশি বেশি করবো, যাতে সেবাটা মানুষ ভালো পায় এবং যানজটটা আমাদের কমে যায়। মজাল ভাই, যাত্রীরা কিভাবে গণপরিবহন ব্যবহার করবে সেই ক্ষেত্রে কি আপনার কোনো পর্যবেক্ষণ বা আপনার কোনো পরামর্শ আছে যে আরো স্মার্টলি ব্যবহার করার কোনো উপায় আছে, মানে যাত্রীদের কোনো কিছু করার আছে কিনা? দেখুন, আসলে এই যে আজকে যে বিষয়টা আমরা একটা ভালো যাত্রী বান্ধব একটা সিদ্ধান্ত বলে মনে করলাম, যেটাতে আজকে আপনি জানেন আমরা গতকাল আমাদের একটা কমপ্লেইন সেন্টার চালু করেছি এই বিষয়টি মনিটরিং করার জন্য। আজকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আমাদেরকে যেভাবে জানিয়েছে, বিশেষ করে ছাত্রীরা অভিযোগ করলো যে গণপরিবহনগুলোতে যখন সিটিং ব্যবস্থা চলতো তখন কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতো। আজকে তাদেরকে এই বাসগুলোতে উঠতে এবং নামতে অবর্ণনীয় কষ্ট হয়েছে, এবং এই বাসগুলোর ভিতরে বিশেষ করে আমাদের এই ঢাকা শহরে যে বড় বড় বাসগুলো চলছে এগুলো কিন্তু দুটো দরজা ছিল আগে, এখন পিছনের একটা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। যে বাসে 100-150 পর্যন্ত যাত্রী বোঝাই করা হচ্ছে, মুড়ির টিনের মতো অবস্থা। সেখানে
একটা দরজা বন্ধ করে একটা দরজা দিয়ে যাতায়াত করতে আমাদেরকে বাধ্য করছে। এই সমস্ত ব্যাপারে যে দুটি দরজার জায়গায় প্রায় আমরা একটি দরজা বন্ধ দেখছি, সেটি ব্যাপারে কি আমাদের কিছু করার আছে, যে কোনো বিধি, কোনো আইন? মানে এখন আসলে ঢাকা শহরে যে গাড়িগুলো বাসগুলো চলতেছে, এটা কিন্তু আসলে মিনি বাসের ঠিক কাছাকাছি একটা পুরোপুরি বাস বলা যায় না, কারণ আইনগত বিষয়ের কারণে এই গাড়িগুলো নেমে পড়ছে। গাড়িগুলো হয়তো 35 থেকে 40 সিটের বেশি না। এই গাড়িগুলোতে আসলে দুইটা দরজা রাখাও কিন্তু মুশকিল। আর উনি যে কথা বলতেছে, পুরানো কিছু গাড়ি আছে যেগুলো লম্বা বড়, সেগুলো পিছন দিক দিয়ে কিছু আমাদের একদম শেষ। আর মেয়েদের বাসের ইয়ার সময় উনি যেটা বললো, আজকে মেয়েদের বাসের সমস্যা হয়েছে, যে কারণে আজকে তো স্বাভাবিকভাবেই গণপরিবহনের কিছু সমস্যা ছিল, এই কারণে হয়তো সমস্যা হয়েছে। আর মহিলাদের জন্য তো আমাদের সিট রিজার্ভ করা আছে, পাশাপাশি বিআরটিসি তেও কিন্তু শুধু 15টা মহিলা সার্ভিস চালু আছে। এইটা হলো যে এই যে আমি যা দেখি ফার্মগেটের বিষয়, আমার প্রতিদিন একবার অন্তত দেখার সুযোগ হয়। একটা হলো যে ওনার গাড়ি ওই যে পুলিশ বক্সের পাশে আছে, রং সাইড দিকে কোচ নিয়ে ডান দিকে যায়। ওকে, এই ব্যাপারে আমাদের আজকে আর সময় নেই। শেখ মোহাম্মদ মাহবুবের উপরে মোহাম্মদ রুস্তম আলী খান, মোজাম্মেল হক চৌধুরী এবং মফিজউদ্দিন আহমদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।